নমস্কার, সুচেতনার গল্প পাঠে আপনাদের সকলকে স্বাগত। আজকের ছোট গল্প 2080 সালের রূপকথা। আচ্ছা, মানুষের নাম মানুষকে দিয়েছিল ভগবান? না, ভগবান দেননি। মানুষও প্রথমে জানতো না যে তাদের নাম মানুষ। যেমন ডাইনোসররা জানতো না তাদের নাম ডাইনোসর, কিংবা আরশোলারাও জানে না যে তাদের নাম আরশোলা রাখা হয়েছে। তাহলে মানুষের নাম মানুষ কেন হলো? কেন অন্য কিছু হলে না? গরিলাও তো হতে পারতো। অথবা অথবা রোবট। রোবটও তো মানুষের মতোই দেখতে। তবে রোবট নয় কেন? কারণ রোবটের তো মন কিংবা হুঁশ নেই। মানুষের নাম মানুষ নিজেই রেখেছে। মন আর হুঁশ দুই মিলিয়ে হয় মানুষ, বুঝলে? 100 তলার সক্রিয় মেডিসিন স্টোর থেকে ফেরার পথে হঠাৎ রাস্তায় মাথা ঘুরে গেল সুমিতবাবু। বুকে একটা অদ্ভুত অস্বস্তি। সমস্ত কিছু যেন গুলিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল আশেপাশের সব দৃশ্য ক্রমশ ঝাপসা হয়ে আসছে। কিছু যেন দেখতে বা শুনতে পাচ্ছেন না। তার সঙ্গে প্রচন্ড ঘাম। এমন হওয়া অস্বাভাবিক কিছু নয়। বেশ কিছুদিন ধরেই হার্টটা ভোগাচ্ছে। ডাক্তার বারবার পেসমেকার চিপ লাগিয়ে দিতে বলছেন। এমন কিছু ধকলেরও ব্যাপার নয়। একটা ছোট্ট চিপ, সামান্য ফুটো করে লাগিয়ে দিলেই হয়। নার্সিংহোমে রাখার ব্যাপারও নেই। অপারেশনের 5 মিনিট পরেই বাড়ি ফেরা যায়। আর 1 ঘন্টা পরেই সম্পূর্ণ ফিট। কিন্তু তা সত্ত্বেও করব করে অপারেশনটা করিয়ে উঠতে পারেননি তিনি। পেসমেকার চিপ খুব ছোট্ট বস্তু হলেও দামটা নেহাত ছোট নয়। বরং একজন একা বৃদ্ধ মানুষের পক্ষে বেশ ভারী। তার একমাত্র সন্তান শৌর্য কৃতি বিজ্ঞানী। কিন্তু বাবার খবর সে রাখে না। এটা শৌর্যর দোষ নয়। 2080 সালের এটাই নিয়ম। সন্তান প্রাপ্তবয়স্ক হলেই তার সঙ্গে বাবা মায়ের আর কোনো সম্পর্ক থাকে না। 18 বছর পর থেকে সে স্বাধীন। সে সমস্ত সম্পর্ক ভুলে গিয়ে নিজের জীবন স্রোতে ভেসে যায়। পিছনে পড়ে থাকে তার বাবা মা। কিছুদিন নিজের মতো করে দাম্পত্য জীবন কাটায়। সন্তানের চিন্তা নেই, নেই কোনো দায়ভার। জীবন আর দাম্পত্যের সম্পূর্ণভাবে উপভোগ করার পর একসময় নিয়মমাফিকভাবে বার্ধক্য আসে। তারপর মৃত্যু। জোড়া পায়রার মতন সুখী দম্পতির মধ্যে প্রকৃতির অলঙ্ঘন নিয়মে একজন আগেই খসে পড়ে। যে মানুষটি একলা পড়ে থাকে তার জীবনে তখন একটাই জিনিস প্রবল থাকে, একাকিত্ব। 2080 সালের কলকাতায় আজকাল আধুনিক বানপ্রস্থের ব্যবস্থাও আছে। আধুনিক ওল্ড এজ অ্যাপার্টমেন্ট। একা বৃদ্ধ বৃদ্ধারা এখানেই থাকেন। অ্যাপার্টমেন্টে ঢুকলেই মনে হয় একটা কংক্রিটে মোড়া শহরের কোনো অংশ। প্রযুক্তির মাধ্যমে এই লোহায় মোড়া দুনিয়াতেই মানুষ কৃত্রিম ঝর্ণা তৈরি করেছে। গোটা অ্যাপার্টমেন্টে এমনভাবে তৈরি করা যে দেখে মনে হয় চুনসুরকির বাড়ি নয়, আসলে এটা কোনো তপবন। চতুর্দিকে গাছগাছলির ছড়াছড়ি। পায়ের তলায় মার্বেলের মেঝে নয়, ঘাসের গালিচা। বহুতল বাড়িকে একদম পাহাড়ের আদলে তৈরি করা হয়েছে। তার গা বেয়ে কুলকুল করে বইছে ছোট ছোট ঝর্ণা। যে ঘরটায় সুমিতবাবু থাকেন সেটা দেখতে অবিকল পাহাড়ের একটা গুহার মতো। গুহার গা বেয়ে বটগাছের ঝুড়ি নেমেছে। তবে অবশ্যই আধুনিক প্রযুক্তির গুহা। সমস্ত রকমের সুবিধাই আছে।
এমনকি শীততাপ নিয়ন্ত্রিত ও সাউন্ডপ্রুফও বটে। কোনো শব্দ নেই, চলমান শহরের কোনো শোরগোল নেই, সম্পূর্ণ নীরবতা। সেই অ্যাপার্টমেন্টের সামনেই মেডিসিন স্টোর, দূরত্ব বড়জোর 4 থেকে 5 মিনিটের। অন্যান্য দিনই রাস্তাটুকু দিব্যি হেলে দুলে মেরে দেন তিনি, কিন্তু আজ আর পারলেন না। শিথিল অবশ হয়ে দেহটাও রাস্তাতেই পড়ে রইল। কয়েক যুগ আগের কলকাতা হলে এতক্ষণে চতুর্দিকে ছোটখাটো একটা ভিড় জমে যেত। পথচারীরা হাঁ হাঁ করে শতব্যস্তে দূরে ছুটে আসত। বৃদ্ধ অসুস্থ মানুষটি ঘাড়ে করে নিয়ে ফেলত কোনো না কোনো একটা নার্সিংহোমে। কিন্তু 2080 সালে এমন কোনো কিছুই হয় না। মানুষ এখন বড় ব্যস্ত, নিজের ধান্দার বাইরে কিচ্ছু বোঝে না। তাই পড়ে থাকা মানুষটির চতুর্দিক থেকে ভিড়ে ঠাসা যথানিয়মে নিজের গন্তব্যের দিকে অবিচলিত ছুটে চলল। রাস্তায় পড়ে থাকা মৃতপ্রায় বুড়ো মানুষটি জনতার বিন্দুমাত্র মনোযোগ আকর্ষণ করলেন না। সুমিতবাবু কি যেন একটা ঘোরে ডুবে যাচ্ছিলেন। তার চতুর্দিক থেকে হুড়মুড় করে উদাসীন ভিড় চলে আসছে। অন্ধকারে ডুবতে ডুবতে হঠাৎ মনে পড়ল ছেলের কথা। তার হাতের ভেতর বসানো মাইক্রোচিপটা দপদপ করে উঠল। মস্তিষ্কের নির্দেশ মেনে সে স্যাটেলাইটটাকে সংকেত পাঠালো। স্যাটেলাইটের তৎপরতার মুহূর্তের মধ্যে সুমিতবাবু অপটিক কেবেলে ধরা পড়ল ছেলের বর্তমান ছবি। সূর্য এখন ল্যাবরেটরিতে কাজ করতে ব্যস্ত। তার হাতের চামড়ার ভেতর দপদপ করে জ্বলে উঠেছে ছোট্ট টিপ। হঠাৎ কেউ তাকে মনে করতে চাইছে, যোগাযোগ করতে চাইছে। এটাই বর্তমানের যোগাযোগ ব্যবস্থা। মোবাইল ফোন টোন সব জাদুঘরে গেছে। এখন মানুষ চিপ টু চিপ কথা বলে। আসলে কথা বলতেও হয় না, কথা বললে আয়ু ক্ষয় হয়। তাই মস্তিষ্ক যা চিন্তা করে তাই একেবারে সরাসরি পৌঁছে যাবে ওপার প্রান্তের মানুষটির কাছে। সূর্য বাবাকে একবার অন্যমনস্ক চোখে দেখল। সুমিতবাবুর মস্তিষ্কের ভেতরে ঝনঝনি উঠল। কি হলো, রাস্তায় পড়ে আছো কেন? তিনি মুখে কিছু বললেন না। তবুও তার ভাবনা পৌঁছে গেল ছেলের কাছে। তোকে খুব দেখতে ইচ্ছা করছিল। সূর্য চোখ কুঁচকে তার অবস্থা পর্যবেক্ষণ করছে। তুমি কি মারা যাচ্ছ বাবা? জানি না, হয়তো তাই। ফিউনারেলে যেতে পারবো কিনা বলতে পারছি না। এদিকে বড্ড কাজের চাপ, ছুটি নিতে পারবো না। তাকে চিন্তিত দেখায়। তুমি আমার চিপে ডাক্তারের জন্য মেসেজ রেকর্ড করে দাও। ওরা যেন কয়েকটা দিন ডিলে করে। সুমিতবাবুর চোখে জল এলো। সূর্যের সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না। মস্তিষ্ক যেন ইচ্ছা বুঝতে পেরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। এত স্বার্থপর কবে হলো মানুষ? কবে এত যান্ত্রিক হলো? এই তো কয়েক দশক আগেও মানুষ ছিল অন্যরকম। সুমিতবাবু ছোটবেলায় দাদু দিদার কাছে গল্প শোনে তাদের স্নেহ পেয়ে বড় হয়েছে। দেখেছেন তাদের অসুস্থতার সময় বাড়ির লোক আন্তরিক উদ্বেগ, প্রচন্ড চেষ্টা, সেবা যত্ন। শেষ দিকে দাদু খেতে পারতেন না। মা যে কাতর ভাবে কত সময় ধরে একটু একটু করে চামচে করে খাওয়াতেন। তাদের মৃত্যুর পর বাবা মায়ের কান্না আজও মনে পড়ে তার। এখনকার ছেলে মেয়েদের এত সময় নেই। বড় জোর শেষ কাজের সময় একবার আসবে,
ওটুকুতেই হতভাগ্য পিতামাতার সন্তুষ্ট থাকা ছাড়া উপায় নেই। সন্তানের চোখের জল আশা করাই অন্যায়। কারণ এটা 2080 সাল, উন্নত আধুনিক প্রযুক্তির সময়। মাথার ওপর দিয়ে হুস হুস করে ট্যাক্সি, প্রাইভেট কার, বাস উড়ে যাচ্ছে। আজকাল কোনোটাই মাটিতে চলে না। পিচের মসৃণ রাস্তা শুধুমাত্র পথচারীদের জন্য। হাওয়ায় ভাসমান বুথে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ যানজট সামলায়। সুমিতবাবুর চোখের সামনে তখন ঘন অন্ধকার জমাট বাঁধছে। আস্তে আস্তে অবচেতনের অন্ধকারে ডুবে যেতেই আচমকা কানে এলো একটা অদ্ভুত কণ্ঠস্বর। 2080 সালে দাঁড়িয়ে হঠাৎ পুরনো দিনের মতো উদ্বেগ, উৎকণ্ঠা নিয়ে এক তরুণ কণ্ঠস্বর সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ডেকে বলল, দাদু, দাদু, কি হয়েছে? কি কষ্ট হচ্ছে? 2080 সালে দাদু বলে কেউ তাকে ডাকছে। এসব ডাকাডাকির পাঠ তো কবেই চুকে গেছে। সূর্যর ছেলে দেখা হলে তাকে মিস্টার ব্যানার্জি বলে ডাকে। এটাই তো এখনকার নিয়ম। কেউ কাকু, দাদু, জেঠু, মামা নয়, সবাই মিস্টার অমুক, মিস্টার তমুক। অতি কষ্টে তিনি চোখ খুলে তাকালেন। আবছাভাবে চোখে পড়ল একটা তরুণ মুখ তার দিকে ঝুঁকে পড়েছে। বুকের ওপর হাত দিয়ে গুম গুম করে ঘুষি মারতে মারতে হৃদযন্ত্র চালু করতে চাইছে সে। আর ব্যাকুল স্বরে ডাকছে, দাদু কি হয়েছে? দাদু ভয় পাবেন না, এক্ষুনি নার্সিংহোমে নিয়ে যাব আপনাকে। জোরে জোরে নিঃশ্বাস নিন, নিঃশ্বাস নিন। না, 2080 সালে এটা সম্ভবই নয়। সুমিতবাবু চোখ বুজলেন। নিঘাত মরার আগে উল্টোপাল্টা স্বপ্ন দেখছেন, অথবা বিকার হয়েছে। ভাবতে ভাবতেই টের পেলেন ছেলেটি তাকে সবল দুটো বাহুতে পাঁজাকোলা করে তুলে নিয়েছে, চিৎকার করে ডাকছে, ট্যাক্সি, ট্যাক্সি। আস্তে আস্তে ক্ষীণ হয়ে এলো আওয়াজটা। না, সুমিতবাবু বোধহয় বিকারগ্রস্তই হয়ে পড়েছেন, ভুলভাল শুনছেন। তুমি তাহলে ঠিক আছো? তোর দুঃখ হচ্ছে সূর্য? মরে গেলেই ভালো হতো। সূর্য বিরক্ত হয়। এসব ফালতু সেন্টিমেন্টের কথা আজকাল ব্যাকডেটেড বাবা। মৃত্যু একটা স্বাভাবিক ব্যাপার, সবাইকে একদিন যেতে হবে। তা নিয়ে বৃথা চিন্তা করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তা ঠিক। তুমি অ্যাপার্টমেন্ট কবে ফিরছো? কালই চলে যাব। আচ্ছা। চোখের সামনে থেকে মিলিয়ে গেল সূর্য। সম্ভবত তার আর কোনো বক্তব্য নেই, তাই ডিসকানেক্ট করে দিয়েছে। আজ 2 দিন হলো নার্সিংহোমে আছেন তিনি। হার্টের যত রকম পরীক্ষা সম্ভব সবই হয়েছে, ট্রিটমেন্টও হয়েছে। আপাতত আন্ডার অবজারভেশন আছে। নার্সিংহোমে থাকতে আর ভালো লাগছিল না তার। এখানে এলে মানুষ সুস্থ হয়, ছাতা হয়। কতগুলো হাঁড়ি মুখো ডাক্তার ফ্লাইং ডিস্কে চড়ে উড়ে উড়ে আসে, যেন এলিয়েন এসেছে। হেঁটে রোগী ভিজিট করতে গেলে অনেক সময় নষ্ট হয়, তাই ফ্লাইং ডিস্কের ব্যবহার। কর্পোরেট লেভেলের হর্তাকর্তারাও ফ্লাইং ডিস্কে চড়ে উড়ে বেড়ায়। এমনকি মর্নিং ওয়াকে যায় এই ডিস্কেই চড়ে। বলিহারি, যত না গোমরামুখো ডাক্তার তার থেকে বেশি গোমরা নার্সগুলো। সবসময় মুখটাকে বেগুনের ফালির মতো লম্বাটে করে ঘুরছে। তাদের দেখলেই পেশেন্টের হৃদকম্পন হয়। কথা নেই, বার্তা নেই, অটোমেটিক ইনজেকশন ছেড়ে দেয় গায়ে। অটোমেটিক ইনজেকশন গুলোকে দেখলে মশার বড় ভাই বলে মনে হয়। সাইজে করে আঙুলের মতন ধাতব পতঙ্গ, গায়ে ছেড়ে দিলেই সেগুলো সুরসুর করে কড়কড় ধাতব পা ফেলতে ঘুরে বেড়ায়। আর কয়েক সেকেন্ডের মধ্যেই সঠিক শিরাটা খুঁজে নিয়ে মোটা আর মিহি দুরকমের অদ্ভুতুরে আওয়াজ একসঙ্গে করে জানিয়ে দেয়, ভেইন ফাউন্ড, ভেইন ফাউন্ড। আর তারপরেই পুটুস, তার ছুঁচলো সুর বেয়ে ওষুধ চলে গেল শিরার মধ্যে। ইনজেকশন সিরিঞ্জটাতে চিরকালই ভয় সুমিতবাবুর, কিন্তু তবুও এই অটোমেটিক ইনজেকশনগুলোকে পছন্দ করেন তিনি।
অন্তত এই একটা জিনিসই এখানে কথা টথা বলে। ইনজেকশন দেওয়ার পর জিজ্ঞেস করে, বেশি লাগেনি তো? লাগেনি জানালে বিনীতভাবে বলে, থ্যাংক ইউ। মোদ্দা কথা হলো, নার্সিংহোমের যন্ত্রগুলো যেটুকু কথা বলে, মানুষগুলো সেটুকুও বলে না। ঠিক মানিয়ে নিতেও পারেন না তিনি। ফলস্বরূপ দুদিনেই তার প্রাণ পালাই পালাই করছে। কিন্তু একথা বললেই মানব বলবে, তা বললে তো চলবে না দাদু, আগে ফিট হতে হবে, তারপর অন্য কথা। এখানে থাকলে তো ফিট হব না দাদু ভাই, সুমিতবাবু সস্নেহে বললেন, বরং ডাক্তার এবং নার্সদের মুখ দেখে ফের ফিট পড়তে পারি। মানব কোকড়া কোকড়া চুল ঝামড়িয়ে হেসে ওঠে, আপনার সঙ্গে কথায় কেউ পারবে না দাদু, এই কথা দিয়েই সবাইকে কাত করে রেখেছেন আপনি। সুমিতবাবু তার যৌবনোচ্ছল মুখের দিকে তাকিয়ে বড়ই তৃপ্তি পান। এই ছেলেটি সঠিক সময় তাকে পাজা-কোলা করে রাস্তা থেকে চলন্ত ট্যাক্সিতে তুলে সোজা নার্সিংহোমে নিয়ে এসেছিল বলেই এ যাত্রায় যমরাজের মার এড়াতে পেরেছেন। তারপর থেকে ছেলেটি রোজ দুবেলা ভিজিটিং আওয়ার্সে তার সঙ্গে দেখা করতে আসে। কখনো ফুল নিয়ে আসে, তো কখনো হাতে থাকে ফল। সুমিতবাবু অবাক হয়ে ভাবেন, এ কাদের বাড়ির ছেলে, এমন সংস্কার কোথা থেকে পেল? প্রথম দিন দেখা করতে এসেই লাজুক মুখে পা ছুঁয়ে প্রণাম করেছিল। তিনি হাঁ হাঁ করে উঠেছিলেন, কি করো কি করো, মানুষ আজকাল হেলথ কনসিয়াস হয়েছে, পায়ের পাতায় কত রকমের ভাইরাস থাকতে পারে, তাই তো এখন প্রণাম বাতিল হয়েছে। এমনকি হ্যান্ডশেক করতে গেলেও হাতে অ্যান্টিভাইরাস গ্লাভস পরেই তবেই হ্যান্ডশেক করে। ছেলেটি মিষ্টি হেসে বলল, প্রণাম করছি, কোনো কোনো পায়ের কাছে মাথা নিচু হওয়াও জরুরি। হতবাক হয়ে সুমিতবাবু ভেবেছিলেন, 2080 সালের এই যান্ত্রিক সভ্যতার মধ্যে এমন একটি আন্তরিক যুবক কোথা থেকে এলো? এ কি সেই বিশ্বের বাসিন্দা, নাকি টাইম মেশিনের মাধ্যমে অন্য কোনো যুগ থেকে এসেছে? এমন আন্তরিকতা, এমন পরোপকারী মানসিকতা শেষ কবে দেখেছেন? অনেক চেষ্টা করেও মনে করতে পারেননি তিনি। তোমার নাম কি? মানব। সার্থক নাম। সুমিতবাবু মনে মনে ভেবেছিলেন, এই নামটি ছেলেটিকে বেশ মানায়। ব্যাস, তারপর থেকেই হয়ে গেল দোস্তি। মানব রোজ ভিজিটিং আওয়ার্সে আসে। অন্যান্য রোগীদের কাছ থেকে এটাই সব থেকে বড় বিস্ময়ের ব্যাপার। ভিজিটিং আওয়ার্স থাকলেও সবাই এত ব্যস্ত যে অসুস্থ রোগীকে ভিজিট করার সময় নেই তাদের। অতএব ভিজিটিং আওয়ার্স ফাঁকাই যায়। তোর বাড়িতে কে কে আছে দাদু ভাই? মানব মৃদু হেসে বলেন, বাবা আছেন। কি করেন? সায়েন্টিস্ট। মা? মাকে কখনো দেখিনি। তিনি বিষণ্ণ হন। আহারে, মা মরা ছেলে, তবু বাপটা ভালো বলতে হবে। বাবার সংস্কারই তো পেয়েছে এ ছেলে। শৌর্যকে কি এমন করে গড়ে তোলা যেত না? এরকম একটা ছেলে কি তার হতে পারতো না? কিংবা নাতি? দাদু, আপনাদের সময় কলকাতা কেমন ছিল? সুমিতবাবু হাসলেন। পুরনো কলকাতার কথা মনে করলে এখনো ভালো লাগে তার। অনেক খুঁত ছিল বটে, মিটিং, মিছিল, বন্ধ ইত্যাদি ইত্যাদি, কিন্তু সুখও ছিল। কলকাতায় কোমর ডোবা বৃষ্টি ছিল, তেলে ভাজা ছিল, আড্ডা ছিল, কাপের পর কাপ চা ছিল, সিগারেট ছিল, ক্লাবে তাস পেটানো ছিল, ছুটির দিনে বিরিয়ানি কাবাব ছিল, বর্ষার দিনে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। খিচুড়ি? মানবের বিস্ময় মুখ দেখে তিনি মৃদু হাসেন। স্বাভাবিক, খিচুড়ির মাহাত্ম্য ও বুঝবে কি করে? এখন তো মানুষ শুধু ইন্টারনেটে খাবার দাবারের ছবি দেখে, কারণ এখন খাওয়ারটাও ওয়েস্ট অফ টাইম। তাই মানুষ নিউট্রিশন ট্যাবলেটের উপর ভরসা করে আছে। অত্যন্ত স্বাস্থ্যকর এই ট্যাবলেট, কোনো রকম তেল, ঝোল, লঙ্কা বা অতিরিক্ত চর্বির মতন ক্ষতিকারক জিনিসের বালাই নেই। ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট সমস্ত কিছুই একদম পরিমাণ মতন দেওয়া আছে, যাকে বলে সুষম খাদ্য। আজকাল সবকিছুই নিখুঁত, এত বেশি নিখুঁত যে সবকিছুই বড় কৃত্রিম মনে হয়। খিচুড়ি কি দাদু? এক ধরনের খাবার। গোবিন্দভোগ চাল পাওয়া গেলে তো কথাই নেই, তার সঙ্গে মুগ ডাল।
তিনি খিচুড়ির রেসিপি বর্ণনা করতে বসলেন। মানব গোল গোল চোখ করে সব শোনে, তারপর বলে, আপনি নিজে কুকিং জানতেন? না রে, সুমিতবাবু বললেন, আমি কুকিং এ ঢেঁড়স। তোর দিদিমা খুব ভালো রান্না করতো, একেবারে দ্রৌপদীর রান্না। দ্রৌপদীকে? এইবার তাকে দ্রৌপদীর গোটা পরিচয় দিতে হলো। বলাই বাহুল্য সেটা একদিনে হলো না, পুরো দুদিনের ভিজিটিং আওয়ার্সের সময় দ্রৌপদীর পিছনে গেল। মানব শ্রোতা হিসেবে খুব ভালো, গালে হাত দিয়ে মন দিয়ে সব কথা শোনে, একটুও বিরক্ত হয় না। এমন শ্রোতা পেলে তো সব বক্তাই খুশি হয়। কথা বলার লোকই খুঁজছিল এতদিন ধরে। দুদিনের ছেলেটা তার এত আপন হয়ে উঠল যে অনেক পুরনো কথা, অনেক গোপন স্মৃতি তাকে বলে ফেললেন। হয়তো সেসব কথা সৌর্যও জানে না, জানতে চায়নি কখনো, অথবা জানলেও মনে রাখেনি। আজ আবার তুই কষ্ট করতে গেলি কেন রে দাদু ভাই? আমি তো নিজেই চলে যেতে পারতাম। মানব দুষ্টু হাসলো। আমি যখন কষ্ট করছি তখন আপনাকে আর কষ্ট করতে হবে না। এয়ার ক্যাব আমি সঙ্গে নিয়ে এসেছি, জানলার বাইরে অপেক্ষা করছে। আপনি চুপচাপ গিয়ে বসে পড়ুন, আমি ফর্মালিটিস সেরেই আসছি। কই দেখি আপনার ক্রেডিট চিপ। ক্রেডিট কার্ডের জামানা আর নেই, এখন ক্রেডিট চিপের ওপরই দুনিয়া চলছে। সুমিতবাবু একটি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সুস্থ বোধ করলেও এই বয়সে একটু দিশেহারা হয়ে পড়েন। একা একা শত ফর্মালিটিস মেটাতে গেলে মুশকিল হতো, কিন্তু এই যুগে মরার আগে পর্যন্ত নিজের কাজ নিজেকেই করতে হয়, কেউ সঙ্গ দেয় না। তিনি বিনা বাক্য ব্যয়ে ক্রেডিট চিপটার হাতে তুলে দিলেন, তারপর এয়ার ক্যাবে এসে বসে পড়লেন। ভাসমান ট্যাক্সিটা ঠিক 15 তলার এক্সিট পয়েন্টে অপেক্ষা করছিল, তাই খুঁজে পেতে অসুবিধে হয়নি। 10 মিনিটের মধ্যে সব কাজ সেরে মানবও ফিরে এলো। হেসে বলল, আপনার অ্যাকাউন্টে ভালোই খসেছে দাদু। তবে মন খারাপ করবেন না, আপনার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ইয়েস, সে হাসলো। স্পেশাল সারপ্রাইজ। কি? সুমিত বাবুর বিস্মিত চোখের সামনে এসে বার করে আনলো একটা হটপট। হটপট? কোথায় পেলি? তিনি অবাক। যেদিন থেকে খাবার দাবার ছেড়েছে মানুষ, সেদিন থেকে তো হটপটের দরকারই পড়ে না। তাহলে এই হটপটটা কোথায় পেল? মিউজিয়াম থেকে কিনেছি। মানব হটপটটা খুলে দিয়েছে, আর ভেতর থেকে খাবারের জিনিসটার রেসিপি আর উপকরণও মিউজিয়াম থেকেই আনা। হটপটটা খুলতেই একটা বহুদিনের পরিচিত গন্ধ নাকে এসে ঝাপটা মারল সুমিত বাবুর। খিচুড়ি! কতদিন পর সেই সুঘ্রাণ। পুজোর সময় মা চমৎকার খিচুড়ি বানাতেন। যখন তিনি রান্নায় ব্যস্ত তখন আশেপাশে ঘুরঘুর করতেন ছোট্ট সুমিত। উদ্দেশ্য আগে ভাগে এক হাতা ফাও হিসেবে পাওয়া। মা আর চোখ করে তার কাণ্ড দেখতেন আর মনে মনে হাসতেন। অনেকক্ষণ ঘোরাঘুরির পর অবশেষে মায়ের আঁচল ধরে ঝুলে পড়তেন তিনি। নাকি সুরে বলতেন, দাও না মা, একটু টেস্ট করব। খিচুড়ি মুখে দিতেই চোখ বুজে ফেললেন সুমিতবাবু। তার মনে বারবার ফিরে আসছিল পুরনো দিনের ছবি। খিচুড়ির গন্ধ নয়, যেন চোখ বুজে নিচ্ছেন অতীতের ঘ্রাণ। অদ্ভুত আবেগে চোখের জল ভরে এলো। কোনো মতে বললেন, দারুণ, দারুণ। এটা তুই রান্না করেছিস? হ্যাঁ। মানব যেন ক্রমশই অন্যমনস্ক হয়ে পড়েছে। তার চোখে বেদনা স্পষ্ট হয়ে উঠেছে। দাদু ভাই, থ্যাংক ইউ, সজল আর্দ্র কণ্ঠে বললেন তিনি। তুই যে আমার কি দিলি তা তুই নিজেই জানিস না। থ্যাংক ইউ। নো থ্যাঙ্কস, সে মৃদু হাসল। এটাই আমার ডিউটি, এর জন্যই আমি প্রোগ্রামড। প্রোগ্রাম? কথাটা যেন আচমকা এসে ধাক্কা মারল সুমিতবাবুকে। কি বলছে ছেলেটা? মানব আস্তে আস্তে বলল, আপনি কখনো জিজ্ঞেস করেননি দাদু, আমিও তাই বলিনি। আমার পুরো নাম মানব X13। আমি মানব X1 সিরিজের
13 নম্বর রোবট। বৈজ্ঞানিকরা বলেছেন যে মানুষ ক্রমাগতই রোবটের মতন হয়ে যাচ্ছে, তাই মানুষের মতন রোবট তৈরি করা দরকার। মানুষ অতীতে যে কর্তব্যগুলো করার জন্য মানুষ নাম পেয়েছিল, ঠিক সেই কর্তব্যগুলো আমাদের মধ্যে প্রোগ্রাম করে দেওয়া হয়েছে। আমরা ঠিক তাই করি, যা একজন মানুষের করা উচিত। পরের মাসের এক্স সিরিজের আরো 3000 রোবটকে ছড়িয়ে দেওয়া হবে কলকাতার বিভিন্ন পয়েন্টে। এখনো পর্যন্ত আন্ডার অবজারভেশনে আছি আমরা। আমি। সে একটু থমকে ফের বলল, আমি মানুষ নই দাদু, রোবট। সুমিতবাবু হাঁ করে তাকিয়েছিলেন, কথাগুলো যেন তার বোধগম্য হচ্ছে না। তার মধ্যেই অনুভব করলেন মানবের হাত তার পা স্পর্শ করেছে। মন আর হুঁশ দুই মিলেই হয় মানুষ। সুমিতবাবু আলতো করে মানবের মাথা স্পর্শ করলেন, গম্ভীর স্বরে বললেন, মানুষ হ দাদু ভাই। সায়ন্তনী প্রততন্ত্রের লেখা গল্প 2080 সালের রূপকথা। গল্প পাঠে আমি সুচেতনা পাল।